হ্যালো বন্ধুরা, ছাত্ররা, প্রথম কথা, অনেকেই আছো যারা অনেক বয়সে আমার থেকে অনেক বেশি বড়, তারাও আমার ক্লাস ওয়াচ করো। আমি জাস্ট কিছুদিন আগেই খবরটা পেলাম, সো আমি জানতাম না। তো থ্যাংক ইউ গুরুজনেরা, আমার প্রণাম নেবেন। তো আজকে একটা দারুণ টপিক ডিসকাস করব। দেখো, ইতিহাসের পাতায় এমন কিছু রাজা আছে যারা ক্ষমতার থেকেও বেশি ক্ষমাকে ক্ষমাকে বা মার্সিকে কিন্তু মেন প্রিন্সিপাল করে চলে। যাদের কাছে ক্ষমতা, পাওয়ার এর থেকেও বেশি ক্ষমার ভ্যালু আছে। ঘুরে দেখা জালালউদ্দিন খিলজিকে এক নতুন রূপে। সাধারণভাবে ইতিহাসের যে বইগুলো তোমরা পড়ো, কম্পিটিটিভের জন্য পড়ো বা আদার্স বইগুলোতে পড়ো, এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয় না। সেই কারণের জন্য তোমাদের কি হয়, মুখস্থ করতে হয়, মনে রাখার জন্য কষ্ট করতে হয়। কথা দিচ্ছি আমি এই ক্লাসটা থ্রু দিয়ে, কথা দিচ্ছি একটা ক্লাসে পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে তোমরা বাড়ি যাবে। আজকে একটা সিঙ্গেল ভিডিও আমরা শুরু করতে চলেছি জালালউদ্দিন খিলজি। ইনার উপর একটা বিস্তারিত ব্যাখ্যা করব। রিকোয়েস্ট একটাই, খুব মন দিয়ে শুনবে ক্লাসটা। আজকে আমরা খিলজি বংশের পার্ট 1 শুট করছি। পার্ট 1-এর পর আরো নেক্সট পার্টগুলো আসবে। পুরো মিডিয়েভেলের সিরিজটা আমরা শেষ করব। আর এই সিরিজটা কমপ্লিট করার পর আরো ফিউচারে প্রচুর সিরিজ এবিসি আনতে চলেছে তোমাদের জন্য। তো ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট থাকে তোমাদের জন্য, যে এবিসিতে অ্যাডভান্স কোর্স শুরু হয়েছে, এবিসিতে ফাউন্ডেশন কোর্সও শুরু হয়েছে। যারা আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এগুলোর প্রিপারেশন নিতে চাও, যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়েজ, পুলিশ বা কম্বাইন্ডের এই প্রিপারেশনগুলো নিতে চাও, প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই কিন্তু আছে এবিসি দরজা খোলা। তোমরা এবিসিতে এসো, আগে ফ্রি ডেমো ক্লাস রেজিস্টার করো, ফ্রি ডেমো ক্লাস করো। আগে ক্লাস করে দেখো তোমাদের ভালো লাগছে কিনা, কনফিডেন্স পাচ্ছ কিনা। যদি ক্লাস করে মনে হয় আমি বুঝতে পারছি, আমার ভিতরে কনফিডেন্স আসছে, অবশ্যই তুমি তোমার কম্পিটিটিভ প্রিপারেশনের জার্নি আমাদের সাথে একসাথে করার ডিসিশন নিতে পারো। এবিসির ফিস খুবই অ্যাফোর্ডেবল, খুবই কম ফিস, এবং সব ধরনের সিস্টেমে এবিসিতে কিন্তু পড়াশোনা করা যায়। তো অনেক ফিচার্স অ্যান্ড অফার্স থাকে এবিসির সাথে, এবং আশা করি তোমরা নাম শুনেছো এবিসির আগেও বিভিন্ন জায়গাতে, বা তোমরা গুগলে গিয়ে আমাদের রিভিউজে চেক করতে পারো। তো শুরু করতে চলেছি আজকের এপিসোড, আজকের ফিল্ম জালালউদ্দিন খিলজি। চলো, কে ছিল ওই জালালউদ্দিন খিলজি দেখি। দেখো, বালবান মধ্যযুগে প্রথম যে ডাইনেস্টি পাওয়ারে আসে তার নাম হচ্ছে স্লেভ ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টি। এবং লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট রিকগনাইজেবল রুলার যদি কেউ থাকে, রাজা যদি কেউ থাকে, তিনি ছিলেন বালবান। তো বালবান 1287 সালে কিন্তু বালবান মারা যায়, ঠিক। এবং বালবান মারা যাওয়ার পর দেখো, বালবান একটা প্রচন্ড পাওয়ারফুল ক্যারেক্টার ছিল, একদম সবাইকে একদম টাইট করে রেখেছিল। এরকম লোক যখন মারা যায়, তারপরে শুরু হয় কিন্তু রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ পলিটিক্যাল ইনস্টেবিলিটি। বালবানের এক ছেলে, সে তো মারা গেল, মাহমুদ, সে মারা যায়। বালবানের আর এক ছেলে বুগরা খান, সে বলেছিল আমি সিংহাসনে বসবো না, কারণ আমি যদি সিংহাসনে বসি, সে ভয় পাচ্ছিল যে তাকে কেউ মেরে ফেলতে পারে। সেই কারণের জন্য সে সিংহাসনে বসতেই চায়নি বুগরা খান। এবার ব্যাপারটা যেটা হয় যে বুগরা খান যেহেতু বসতেই চায়নি সিংহাসনে, কাউকে না কাউকে তো বসতে হতো, কাউকে না কাউকে সিংহাসনের দায়িত্ব নিতে হতো। তখন বালবানের যে নাতি, যার নাম হচ্ছে কাইকুবাদ, একে কাই খুসরাফ বলা হয়, মাত্র 17 বছর বয়সে সে সিংহাসনে বসে, দিল্লি সিংহাসনে সে বসে। দেখো, বয়সটা খেয়াল করো, 17। আমরা বলি টিন এজ। আবার মজা করে অনেক ইংলিশের লোকেরা আছে, এরা টিন এজ কে বলে সিন এজ,
অর্থাৎ লাইফের ম্যাক্সিমাম ভুল মানুষের, প্রচন্ড পরিমাণে এই টাইমে অ্যাক্টিভ থাকে মানুষজন, তো প্রচুর ভুল ভ্রান্তি করে বসে টিনেজে। কারণ এই বয়সে না মানুষ কাজ করার আগে ভাবে না, করার পর ভাবে, কেউ কেউ তো তাও ভাবে না। 17 বছর বয়স মাত্র, ইমাজিন করে দেখো, হাতে আনলিমিটেড পয়সা, আনলিমিটেড পাওয়ার, কি হবে এরকম ক্যারেক্টারে? যা হওয়ার নয় তাই হয়েছিল। এক, সারা দিন অ্যালকোহল, আর এই উইমেন, মহিলা, এদের নিয়েও টাইম কাটতো। সমস্যা হচ্ছে যে খুব পাওয়ারফুল পোস্টে এইরকম কিন্তু ইনকম্পিটেন্ট, অযোগ্য, অপরিণত রাজাদের কিন্তু কোনো স্থান নেই খুব পাওয়ারফুল কোনো পোস্টে। তো যে রাজা নারী ও মদে আসক্ত, সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবেই রাজকাজের দিকে কিন্তু তার মন থাকবে না। তো এই লোকটা বা ছোট্ট ছেলেটা, ছেলেই বলুন, কায়কুবাদ, এ কি করে, এই মালিক ফিরোজ বলে একজনকে, আমি এখনো জালালউদ্দিন খিলজির কথা বলছি না, যদিও দুজনেই একই লোক, আমি জালালউদ্দিন খিলজির নামটা নেব না, মালিক ফিরোজ নামটা নেব, তার পিছনেও কারণ আছে, বলবো পরে। মালিক ফিরোজ বলে একজনকে সে তার আর্মির কমান্ডার হিসেবে অ্যাপয়েন্ট করে, হেড অফ হিজ আর্মি। ঠিক, আচ্ছা, এবার আমি বললাম কি নারীতে এবং মতে আসক্ত ছিল কায়কুবাদ। খুব অল্প টাইমেই চালিসা, অর্থাৎ এর যারা নোবিলিটিকে চালিসা বলা হতো, তুর্কি চাহেলগানি, যেটা ইলতুৎমিশ এই মডেলটা আনি এদের এস্টাবলিশ করে, একে হত্যা করে। একে হত্যা করার পর মাত্র 3 বছর বয়সে, 3 বছর বয়সী এর ছেলে কাইমুর সিংহাসনে বসে, এবং 3 বছর বয়সে কি বা শাসন করবে, একদম পাপেট চুলা। তো অতএব মোটামুটি ভাবে এটা বলতে পারো যে এই যে মালিক ফিরোজ, যে এই মালিক ফিরোজই কিন্তু অ্যাকচুয়ালি সিংহাসনটা পরিচালনা করা শুরু করেন। এবার ব্যাপার হচ্ছে এই মালিক ফিরোজ অ্যাকচুয়ালি কে ছিল, যদি ইনার ব্যাকগ্রাউন্ড দেখো, হঠাৎ করে মালিক ফিরোজ বলে কাউকে তো আর এরকম পদে দেওয়া যায় না। মালিক ফিরোজ অ্যাকচুয়ালি বলবানের বডিগার্ড ছিল। দেখো, দুই ভাই শিবাবুদ্দিন আর জালালউদ্দিন, এরা দুইজনাই কিন্তু বলবানের বডিগার্ড ছিল। তো বলবানের মানে পার্সোনাল বডিগার্ড ছিল, যে বডিগার্ড গুলোকে নিয়ে বলবান ঘুরে বেড়াতো, বলবান সব থেকে বেশি ট্রাস্ট করতো। এবং এই পুরো বডিগার্ডের যে হেড ছিল, যাকে বলা হতো সারি জানদার, যে হেড ছিল তার নামই ছিল মালিক ফিরোজ। তো এই মালিক ফিরোজ কিন্তু অটোমেটিক্যালি ওই সামনে কায়কুসরাফকে রেখে, ও তো 3 বছর বয়স, ওই কিন্তু অ্যাকচুয়ালি পরিচালনা করছিল। কিন্তু মালিক ফিরোজ একটা জিনিস জানতো, যে যখন কায়কুসরাফ বড় হয়ে যাবে একদিন কিন্তু ওকে ছুঁড়ে ফেলে দেবে। তো একটা কথা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, যে সিংহাসন কাউকে ছাড়ে না, না বাবাকে ছাড়ে, না মাকে ছাড়ে, না বউকে ছাড়ে। সিংহাসন এমন একটা জিনিস, এখানে পদে বসা তো সহজ, পদকে ধরে রাখা খুব কঠিন, খুব কঠিন। কায়কুসরাফকে মরতে হয়, 3 বছরের বাচ্চাকে নিজে হাতে হত্যা করে মালিক ফিরোজ। বললাম না, সিংহাসন এমন একটা জিনিস যেখানে যেটা সামনে মানুষ থাকে না, এবং একে হত্যা করে সিংহাসনে বসে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, যেটা পরীক্ষাতে খুব আসে, একটা কোয়েশ্চেন। এই মালিক ফিরোজকে সম্মান দিয়ে, যখন কায়কুবাদ সিংহাসনে ছিল, তখন এই মালিক ফিরোজকে সম্মান দিয়ে ইনাকে একটা টাইটেল দেওয়া হয়, যে টাইটেলটার নাম হচ্ছে শায়েস্তা খান। এটা পরীক্ষাতে আসে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। চলো এইবার দেখি, বলবানের মৃত্যুর পর, এই জালালউদ্দিন খিলজি বা মালিক ফিরোজ
কে ছিল, হু, ইনার সম্বন্ধে একটু জানি, মালিক ফিরোজ। আচ্ছা চলো দেখো, জালাল উদ্দিন খিলজি বিলংড ফ্রম খালাজ। আচ্ছা, এইখানে আসার আগে, এই পয়েন্টে পড়ার আগে এই পয়েন্টটা একবার পড়ি। সেকেন্ড পয়েন্ট, বিফোর সেটিং অন দ্য থ্রোন, সিংহাসনে বসার আগে তার উপাধি ছিল মালিক ফিরোজ। বসার পর তিনি তার নাম পরিবর্তন করে জালাল উদ্দিন খিলজি রাখেন, যাতে তার নামে একটি তুর্কি ছোঁয়া থাকে। আচ্ছা, আর একটা পয়েন্ট একসাথে পড়ি। দেখো, জালাল উদ্দিন খিলজি আফগানিস্তানের খলজ উপাধির অন্তর্ভুক্ত ছিলেন। তিনি সম্পূর্ণ তুর্কি ছিলেন না, তবে এটি উপাধি হিসেবে পেয়েছিলেন। তবে তিনি মূলত আফগানিস্তানের বাসিন্দা ছিলেন। দুটো পয়েন্টকে অ্যানালাইসিস করো একসাথে। প্রথম কথা ফার্স্ট পয়েন্ট, যদি আমি বোর্ডে এখানে লিখি, দুটো নাম, মালিক ফিরোজ আর জালাল উদ্দিন খিলজি। দুটো নাম, মালিক ফিরোজ আর জালাল উদ্দিন খিলজি। এবার এখানে কোয়েশ্চেন হচ্ছে, দুটো লোক কি এক? হ্যাঁ, দুটো লোকই এক। এবার দেখো, অ্যাকচুয়ালি ইনি কোথায় থাকতেন? আফগানিস্তানে। তাহলে এই যে নামটা মালিক ফিরোজ, নামটা কিন্তু আফগানি নাম, আফগানি নেম। কিন্তু জালাল উদ্দিন খিলজি এই নামটা কিন্তু টার্কিশ নেম। এবার কেন কেউ টার্কিশ নাম নিচ্ছে? যখন কেউ সিংহাসনে বসবে, ভাই তুমি যদি আইএস অফিসার হয়ে যাও, তুমি তার নিজের নাম চেঞ্জ করবে না? ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাও, তুমি কি নাম চেঞ্জ করবে? তুমি তো করবে না। কিন্তু এখানে যখন কেউ রাজা হচ্ছে, নাম কেন চেঞ্জ করছে? দেখো, পয়েন্ট হচ্ছে এটা যে ইতিহাসের পাতায় বহুবার দেখা গেছে কি বিভিন্ন রাজা বিভিন্ন পদ্ধতিতে নিজের পজিশনকে সুপারফিশিয়ালি হাইলাইট করেছে। এটাকে বলে কসমেটিক ডিপ্লোমেসি, বলে এটাকে কসমেটিক ডিপ্লোমেসি। ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি কোয়ালিটিতে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু নাম চেঞ্জ হচ্ছে, প্রোডাক্টের প্যাকেজিং চেঞ্জ হচ্ছে। দেখো, আজকালকার বিজনেস করতে গেলে এটা বিশাল দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজি। মুসুরির ডাল নাও, খোলা বিক্রি করো, কম দামে বিক্রি করতে হবে। ওটাকে যখন প্যাকেজিং করে বিক্রি করবে, তুমি দুগুণ দামে বিক্রি করতে পারবে। কেন? লোকে প্যাকেট দেখি ভাববে, আরে বাপরে দারুণ প্রোডাক্ট তো, কিন্তু ভেতরে একই জিনিস আছে। आज का गेम पैकेजिंग का है सर। जितना अच्छा पैकेजिंग है उतना अच्छा आपको प्राइस मिलेगा, सीधी बात है। আগেকার যুগে রাজারা করেছে বিভিন্ন টাইটেল নিয়ে। অশোক নিয়েছিল দেবানম প্রিয়দর্শী, বিলভেড অফ গডস। বলবন নিয়েছিল জিল্লে ইলাহি, নিয়াবতে খুদাই। প্রত্যেকটা রাজা কিন্তু এইরকম ভাবে একটা স্পেশাল নাম বা টাইটেল নিয়ে নিজের সম্মান বাড়াতে চেয়েছে। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু এ আফগানি ছিল, আর তখনকার টাইমে একটা ব্যাপার ছিল কি, যে তুরস্কের তুরস্ক থেকে যারা আসছে তাদের কিন্তু বেশ সম্মানটা অন্য লেভেলের, অনেক উঁচু দরের। অদ্ভুত সিস্টেম। দুজনাই মুসলিমস, যারা তুরস্ক থেকে আসছে তাদের সম্মানটা অনেক উঁচু দরের, একটা ব্যাপার ছিল। তো জালাল উদ্দিন খিলজি নিজের পজিশনটা ওই লেভেলে নিয়ে যেতে চেয়েছিলেন, সুপারফিশিয়ালি কাজ করে না, এইভাবে নামের থ্রু দিয়ে। এবং এই কারণের জন্য উনি নামটা মালিক ফিরোজ থেকে চেঞ্জ করে রাখেন জালাল উদ্দিন খিলজি, যাতে সুপারফিশিয়াল লেভেলে ওর পজিশনটা ওপরে উঠে যায়। প্যাকেজিং, একদম পাতি কথাই হচ্ছে প্যাকেজিং। নাও, জালাল উদ্দিন আর তার ভাই ছিল শিবাবউদ্দিন। এরা কারা ছিল? এরা পার্সোনাল বডিগার্ড ছিল। কার পার্সোনাল বডিগার্ড ছিল? বলবনের পার্সোনাল বডিগার্ড ছিল। আর তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা নিশ্চয়ই আলাউদ্দিন খিলজির নাম শুনেছো, আলবাত শুনে থাকবে, স্কুল লেভেলে তো পড়েইছো এনার নামে। আলাউদ্দিন খিলজির বাবা, আলাউদ্দিন খিলজির বাবার নাম হচ্ছে শিবাবউদ্দিন খিলজি, আর এই জালাল উদ্দিন খিলজি হচ্ছে আলাউদ্দিন খিলজির চাচা। কারেক্ট, চাচা। আচ্ছা, নাও তো আশা করি একটা সিচুয়েশন তোমরা এখন বুঝতে পারছো কি কিভাবে ব্যাপারটা হলো। অ্যাকচুয়ালি আমি একবার ছোট্ট করে রিক্যাপ দিয়ে দিচ্ছি। বলবনের বডিগার্ড ছিল মালিক ফিরোজ,
আর তার ভাই। মালিক ফিরোজ ছিল বলবানের বডিগার্ডের হেড। বলবান মারা যাওয়ার পর ওর ছেলে বুগরা খান সিংহাসনে বসতে চায় না, আর বড় ছেলে মারা গেছিল, তাই বলবৎ তার নাতি কাইকুবাদকে সিংহাসনে বসায় এবং কাইকুবাদ মালিক ফিরোজকে নিজের আর্মির জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করে এবং তাকে সম্মান দিয়ে একটা টাইটেল দেয়, যেটার নাম হচ্ছে শায়েস্তা খান। কাইকুবাদ অল্প টাইমে 17 বছর বয়সে সিংহাসনে বসে। নিজের বদ অভ্যাসের জন্য কাইকুবাদকে হত্যা হতে হয় চালিসার হাতে। এবং তারপরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে কাইকুবাদের ছেলে কাইমুর, যার 3 বছর বয়স, সে সিংহাসনে বসে এবং তার গার্জেন হিসেবে থাকে হচ্ছে মালিক ফিরোজ। এই মালিক ফিরোজই 3 বছরের বাচ্চাকে হত্যা করে নিজে সিংহাসনে বসে এবং নিজের নাম নেয়, নামটা চেঞ্জ করে রাখে জালাল উদ্দিন খিলজি। চল আসছি নেক্সট। আর একটা জিনিস বলি, জালাল কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একজন লোক। যখন বলবান পাওয়ারে ছিল তখন জালাল উদ্দিন খিলজি খুব সাহসের সাথে মঙ্গলদের এন্ট্রি কিন্তু আটকে ছিল, মঙ্গলদের এন্ট্রি আটকে ছিল এবং সেই কারণের জন্যই পাকিস্তানে যে পাঞ্জাব আছে সেই সামানা বলে যে জায়গাটা, সেই সামানার কিন্তু গভর্নর হিসাবে জালালউদ্দিনকে অ্যাপয়েন্ট করেছিল, বা মালিক ফিরোজকে অ্যাপয়েন্ট করেছিল কিন্তু বলবান। কারেক্ট? তাহলে বডিগার্ড, পার্সোনাল বডিগার্ড অ্যান্ড গভর্নর অফ সামানা, এইটা ছিল জালালউদ্দিন খিলজির আগের ডেজিগনেশন রাজা হওয়ার আগে। নাও জালালউদ্দিন খিলজি সিংহাসনে আসার পর কি হলো, নেক্সট কোয়েশ্চেন। দেখো, প্রথম কথা, 1290 সালে ও সিংহাসনে আসে, তখন ওর বয়স কত? 70 साल, 70 years। अब देखो सर, 70 साल का एज है, এজ ম্যাটার করে, বয়স কিন্তু ম্যাটার করে। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চেষ্টা করো, যে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ক্লিয়ার করার প্রত্যেকটা অ্যাটেম্প্ট চরম সিরিয়াসলি দাও, কারণ একটা সার্টেন এজের পর গিয়ে পড়ার ইচ্ছা, মানে পড়ার ইচ্ছেটাই কিন্তু থাকবে না, ক্ষমতা থাকলেও ইচ্ছে থাকবে না। এখানেও তাই দেখা যাচ্ছে কি বয়স হিউজ পরিমাণে এফেক্ট করে যায়, আস্তে আস্তে যুদ্ধের প্রতি ওর ইন্টারেস্ট হারায়, খুব বেশি উদার টাইপের হয়ে যায়, প্রচন্ড জেনারেস হয়ে যায়, প্যাসিভিস্ট হয়ে যায় এবং খুবই ধার্মিক হয়ে যায়। দেখো, সমস্ত বয়স্ক লোক এরকম হয়ে যায়, 60-70 বছর বয়স হয়ে গেল, সবাইকে ক্ষমা করতে বলবে, প্রতিশোধ নিতে বারণ করবে, ভগবানের ভক্তি বেড়ে যাবে, বেড়াতে যাবে, দেখবে সব ধার্মিক স্থলগুলোতে বেড়াতে যাবে, অন্য কোথাও যেতে চাইবে না, গোয়া মন্দারমণি যাবে না। তুমি গোয়া মন্দারমণিতে গিয়ে কতবার বয়স্ক লোককে দেখেছো যে বয়স্ক লোক বিচে শুয়ে এনজয় করছে বা বিচে চান করে এনজয় করছে? না। কিন্তু তুমি যে কোনো ধার্মিক স্থলে যাও, তুমি প্রচুর লোকজন পাবে। এবার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু এজের, বয়সের এফেক্ট, ইট কামস থ্রু এজ। তো ব্যাপার হয় কি, যে তো এই যে বয়স যখন বাড়বে না, ঠিক আছে, একটা মানুষের এরকম মেন্টালিটি হয়ে যায় কি, না অনেক গোটা জীবনে তো অনেক কিছু করলাম, মানুষের জীবনে রিগ্রেট আসে কি আমার মৃত্যু তো ঘনিয়ে আসছে, আর হয়তো 5 বছর 7 বছর 10 বছরে মরে যাব, যেটুকু হাতে টাইম আছে মানুষের জন্য ভালো করি, আর খারাপ কিছু করব না, ভালো করি মানুষের জন্য। এই একটা মানসিকতা কিন্তু বয়সের সাথে আসে। তো জালালউদ্দিন খিলজির ক্ষেত্রেও কিন্তু এইরকম একটা মানসিকতা এসে গেছিল, এবং যখন ও সিংহাসনে বসে, তুমি অবাক হয়ে যাবে শুনে, যে সিংহাসনে যখন ও বসে তখন এমন কিছু কিছু ডিসিশন নেয় না, মাথা মাথা ঘুরে যাবে শুনে। আচ্ছা, একটা কথা বলি তোমাকে, ধরে নাও যদি এরকম হতো কি, আজকে ধরো একটা ভারতবর্ষে ধরো বা আমাদের রাজ্যে ধরো তৃণমূল পাওয়ারে আছে, তৃণমূল কংগ্রেস পার্টি বা রুলিং পার্টি যে পাওয়ারে আছে, তার নিজস্ব মন্ত্রিসভা আছে। এবার ধরো কোনোদিন দেখা গেল অন্য কোনো দল সিংহাসনে আসলো, পাওয়ারে আসলো, সে কি করলো, সে মন্ত্রীগুলো পুরনো দলের সবাইকে রেখে দিল, কাউকে চেঞ্জ করলো না, সবাইকে বললো না না তুমি থাকো, তুমি থাকো, তুমি থাকো, আমি কাউকে পরিবর্তন করবো না। কেন পরিবর্তন করবে না? তার মনে হয় কি, না না, আবার এই বয়সে এসে কাজটা চলে যাবে,
আবার এদের চাকরিটা চলে যাবে, এদের ইনকামটা চলে যাবে, এদের তো ঘর পরিবার আছে, এইগুলো তুমি ভাবনা করা শুরু করবে। প্রথম কথা, তুমি ভালো হতে পারো, তোমার বয়সের কারণে তোমার ভেতরে ভালো করার ইচ্ছা জাগতে পারে, কিন্তু তার মানে এটা নয় কি পৃথিবীটা ভালো। তার মানে এটা নয় কি তুমি যাকে ভালো চোখে দেখছো সেও তোমাকে ভালো চোখে দেখছে। আর তুমি যদি বলো এটা ন্যায় না অন্যায়, তাই প্রত্যেকের দেখার নিজস্ব স্বাধীনতা আছে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা কিভাবে কে ডিসাইড করবে? এবার ব্যাপার হচ্ছে এটা যে যখন জালালউদ্দিন খিলজি সিংহাসনে বসেন, উনি পুরাতন মানে যারা বলবনের টাইমে, কাইকুসরামের টাইমে, কাইমুরের টাইমে যারা নোবেল ছিল কাউকে পরিবর্তন করেননি। এটা যদি না করে তাহলে সব থেকে বড় সমস্যা হবে, প্রচুর পরিমাণে বিদ্রোহ কিন্তু সেই রাজাকে ফেস করতে হবে। এবং এই বিদ্রোহের কারণ কিন্তু রাজার নিজস্ব ভুল ডিসিশনই হবে, কারণ পাওয়ারে আসার পর সবার আগে এদের চেঞ্জ করতে হতো, কারণ এরাই হচ্ছে মেন অ্যাডভাইজার টু দ্য কিং। এক নম্বর, রাজাকে ভুল উপদেশ দেবে। কেন দেবে? বিকজ জালালউদ্দিনের তো ওরা তো ওর ফেভারই না, ওর সাপোর্টই তো না, ও তো অন্য কাউকে সাপোর্ট করছিল। তো মোদ্দা কথা, জালালের ভালো কিন্তু চাইবে না, এটা একটা বিশাল বড় ভুল ডিসিশনও নিয়েছিল। এবং এইটা হয়েছিল তার একটাই মাত্র কারণ হচ্ছে ওর বয়স, এই অত্যাধিক বেশি লিবারাল চিন্তাধারা, টলারেন্ট চিন্তাধারা, তাহলে এরকম কিন্তু হয়, বেশি জেনারাস হলে এরকম কিন্তু হবে। নেক্সট, জালালউদ্দিন খিলজি একজন ভালো যোদ্ধা ছিলেন, অবশ্যই মঙ্গলদের শায়েস্তা করেছে, ভালো যোদ্ধা, ভালো সৈন্য ছিলেন। কিন্তু একজন ভালো সৈন্য বা একজন ভালো যোদ্ধা কিন্তু কোনোদিন একজন ভালো শাসক হতে পারে না। বুঝতে হবে জিনিসটা, শাসক হওয়ার জন্য ম্যানেজমেন্টের কোয়ালিটি লাগে। লর্ড ক্লাইভ তো পড়াশোনাই করেনি, পড়তোই না, কিন্তু ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল। আকবর তো অশিক্ষিত ছিল, ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল। হায়দার আলী অশিক্ষিত ছিল, ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল। আবার অনেক লোক আছে যারা শিক্ষিত এবং ভালো অ্যাডমিনিস্ট্রেটর, আবার অনেক লোক আছে শেরশাহ সূরি শিক্ষিত কিন্তু খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর। আবার এরকমও লোক আছে প্রচন্ড পড়াশোনা করেছে, জঘন্য অ্যাডমিনিস্ট্রেটর, মোহাম্মদ বিন তুগলাক। তো দেখো, শিক্ষার সাথে ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। হতে পারে তুমি প্রচুর এডুকেটেড, বাট তোমার ভেতর জিরো ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস থাকতে পারে, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। হতেই পারে তুমি খুব অল্প পড়াশোনা জানো কিন্তু তুমি খুব ভালো ম্যানেজ করতে পারো, হতেই পারে। তো জালালউদ্দিন খিলজির সাথে এই সমস্যাটা ছিল যে জালালউদ্দিন খিলজি কিন্তু একজন ভালো ম্যানেজমেন্ট করতে পারতেন না, হি ওয়াজ নট আ গুড অ্যাডমিনিস্ট্রেটর। তার কিছু প্রমাণ আমি তোমাদের দেখাবো। এক নম্বর, নেগলেকশন অফ সাপোর্টার্স, সমর্থকদের অবহেলা করতেন। অতি উদারতা, চোরদের ঘটনা, হাইপার লিবারালিজম, থিভস ইনসিডেন্ট, আমরা পড়বো একটা করে। রণথম্বর এক্সপেডিশন, রণথম্বর অভিযান, মঙ্গল আক্রমণ, কারা এপিসোড এবং অ্যাসাসিনেশন, কারা পর্ব এবং ওনার হত্যা, গুপ্ত হত্যা। তো চলো আমরা একটা একটা করে ঘটনা দেখি ওনার সাথে কি হয়েছিল। নেগলেকশন অফ সাপোর্টার্স, দেখো, জালাল বলবনের আমলের অভিজাতদের সুরক্ষা, পৃষ্ঠপোষকতা এবং পদোন্নতি দিয়েছিলেন, এবং এটি জালালি অভিজাতদের জন্য কিন্তু বিশাল বড় চিন্তার কারণ হয়ে ওঠে। Jalal gave protection, patronage, and promotion to the nobles of Balban era, and these became a cause for the tension of the Jalali nobles. অর্থাৎ ব্যাপারটা সহজ কথা যদি বলি, আজকে তুমি যখন সিংহাসনে বসছো অন্য কাউকে সরিয়ে, তাহলে তোমার পিছনেও তো প্রচুর লোক আছে যারা তোমাকে সাপোর্ট করেছে। আজকে তুমি যখন সিংহাসনে বসলে, সিংহাসনে বসার পর তুমি কি করলে, আগের যে রাজা ছিল বা নোবিলিটি ছিল, যারা সভাসদ ছিল, তুমি তাদের রাখলে আর নিজেদের লোকেদের কোনো জায়গায় করে দিলে না। কেন করে দিলে না? কারণ তুমি নিজেদের লোকেদের বললে কি ওদের কাজটা চলে যাবে, ওর অলরেডি করে খাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? তাহলে যারা তোমাকে সাপোর্ট করলো তাদের কি হবে? তোমার পিছনেও তো লোকে সাপোর্ট করেছিল, তারাও তো জি জান লাগিয়ে তোমাকে রাজা করেছে, তাহলে অতএব তোমার তো উচিত তাদের দেখা। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা ভুল স্টেপ জালালউদ্দিন খিলজি নিয়েছিল। উদাহরণ, এই যে লোকটা মালিক চাজ্জু, কে? বলবনের জামাই, সান ইন ল, একে এলাহাবাদের মতো জায়গার গভর্নর করে রেখে দিয়েছে।
খুব ইম্পর্টেন্ট প্লেস। এবং আমি তোমাকে একটু আগে বলেছিলাম কি যদি এরকম পরে বিদ্রোহ হবে, আর হয়েওছে, এই চাঁদজুই বিশাল বড় বিদ্রোহ করেছিল। এই মালিক চাঁদজুই বিশাল বড় বিদ্রোহ করেছিল, জালালউদ্দিনের জীবন জ্বলে গেছিল এই চাঁদজুর রিভোল্ট আটকাতে। বিশাল বড় কাণ্ড করেছিল। তারপরে জালালউদ্দিন এমন একটা কাণ্ড করে, ওটা দেখে তো আলাউদ্দিন খিলজির মাথা খারাপ হয়ে গেছিল। আসছি, তো ওই জন্য আমি এখানে বারবার করে লিখেছি কি যদি আপনি পুরনো রাজবংশের পুরনো অভিজাতদের থাকার অনুমতি দেন তবে এটি বিদ্রোহ সম্ভাবনা বাড়ায়। নেক্সট, হাইপার লিবারালিজম থিভস ইনসিডেন্ট। অদ্ভুত কথা, দেখো একটা রাজ্যে সব থেকে জরুরি যেটা হয় সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। আজকে যদি ল অ্যান্ড অর্ডার না থাকে, রেগুলার রাস্তায় বোমাবাজি হচ্ছে, রাস্তায় এক্সটর্শন হচ্ছে, মার্ডার হচ্ছে, তাহলে সেই এলাকা থেকে কোনো ব্যবসা খুলবে না, তাদের দোকান চলবে না, মানুষপত্র জিনিস কিনতে পারবে না, দোকানদার বিক্রি করতে পারবে না, একটা টাইমে দোকান বন্ধ হয়ে যাবে, মানুষজন হয়রান হবে, টোটাল পরিস্থিতি উইল বি আউট অফ কন্ট্রোল। তাহলে সরকারের উচিত কি, সরকার কেন পুলিশ রাখে? যাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। কারণ ল অ্যান্ড অর্ডার যদি মেনটেন থাকে, যদি তাহলেই কিন্তু থাকবে পলিটিক্যাল স্টেবিলিটি, ঠিক? আর যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, সেখান থেকে আসবে ইকোনমিক স্টেবিলিটি, এবং সেইখান থেকে আসবে সামাজিক স্থিরতা, রাজনৈতিক স্থিরতা, অর্থনৈতিক স্থিরতা, সামাজিক স্থিরতা। এই প্রত্যেকটা স্থিরতা কিন্তু একটা স্থিরতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলই করেনি। উদাহরণ, চোর চুরি করতে আসতো, ধরা পড়তো, চোরদের ধরতো, এদের পুলিশরা চোরকে নিয়ে গিয়ে কোতোয়ালরা ধরে হাজির করতো, কি দেখুন এখানে এই করেছে সেই করেছে, ক্ষমা করে দিত, কোনো শাস্তি নাই, ঠিক আছে বাবা আর চুরি করিস না, আর চুরি করিস না, এবার কিন্তু চুরি করলে খারাপ হয়ে যাবে, ওপরওয়ালা কিন্তু সব দেখছে। এসব কথা চোরকে কেউ বলে? পটাপট দুটো চড় মারতে হয়, দিয়ে জেলে ভরে দিতে হয়। কেন? এটা রিভেঞ্জ নয়, এটা সংশোধন। সংশোধনের প্রসেস আছে। পেন্সিলে লেখো, রাবারে দিয়ে মুছলে উঠে যাবে, পেনে লেখো হোয়াইটনার লাগবে, খোদাই করে লেখো, সিমেন্ট দিয়ে বুঝিয়ে আবার খোদাই করে লিখতে হবে। তো যেমন যেমন কর্ম, মানে যেরকম লোক, সংশোধনের মাত্রাটাও সেরকম হবে। কাউকে বলে হয়, কাউকে চড় মেরে হয়, কাউকে গুলি করে হয়। চোর ডাকাত এদের 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 বাবা মারা তো ছোটবেলায় বলেছে, বলে তো হয়নি, তো তুমি বলতে যাচ্ছ কেন? আচ্ছা, নেক্সট, এখানে কি, হি অ্যাকচুয়ালি ইউজ টু বিকাম এক্সট্রিমলি বেনেভোলেন্ট and used to forgive all major criminal, thieves and even revolters। যারা বিদ্রোহী, যারা বিদ্রোহ করতো তাদের অব্দি ক্ষমা করে দিত। কিছু ঘটনা বলি তোমাদের, জানো এটা জিনিস বলছি আমি, ইনার সম্বন্ধে একটা ছোট ইনফরমেশন দিই। একবার সব নোবেলরা বসে মদ খাচ্ছিল, অ্যালকোহল। তো একজন নোবেল মদ খেতে খেতে নেশা হয়ে যায়, আর মানুষ নেশা হয়ে গেলে মনের কথা বলে ফেলে। তো বলেছিলাম জালালউদ্দিনকে হত্যা করবো। সে খবরটা যখন জালালউদ্দিনের কাছে যায়, ও তাকে ডেকে নিয়ে সে ক্ষমা করে দেয়। भाई साहब कोई तुम्हें मारने के लिए बात कर रहा है और तुम उसको छोड़ रहे हो। अच्छा, वेरी डिप्रेसिंग। देखो रणथंबोर एक्सपिडिशन, रणथंबोर जानोई, लैंड ऑफ टाइगर्स, राजपुताना, রাজার নাম হামিদ দেওয়া, চৌহান রাজপুত। আচ্ছা, অ্যাটাক করলো রণথম্বর। এর আগে রাজিয়াও চেষ্টা করেছিল। রণথম্বর অ্যাটাক করলো, মেন টার্গেট ছিল গুজরাটে অ্যাক্সেস করা। তো রাজপুতানা শুরু থেকেই টার্গেট ছিল, কারণ দিল্লি থেকে আমি যদি গুজরাট যেতে হয়, মাঝখানে পড়ে রাজস্থান। তো রাজস্থানের ম্যাক্সিমাম এলাকায় হ্যাড বিন এক্সপোজ টু নর্থ ইন্ডিয়ান থ্রেটস। প্রত্যেকেই থ্রেট পেয়েছে, থ্রেট খেয়েছে, এবং সেগুলোকে দখল করার চেষ্টা করা হয়েছে। কোথাও ডিপ্লোমেসি দিয়ে হয়েছে, কোথাও গায়ের জোরে হয়েছে। তো এটা যবে থেকে মিডিয়েবল ইন্ডিয়া স্টার্ট হচ্ছে তবে থেকে কনস্ট্যান্ট বেসিসে কিন্তু এই জিনিসটা একদম টানা চলো, অরঙ্গজেব অব্দি নন স্টপ চলবে। এখানে কি হলো, এখানে যুদ্ধ করা স্টার্ট করলো। যুদ্ধ যখন চলছে, তখন অলরেডি যুদ্ধ চলছে, তখন হঠাৎ করে বলছে আমি এত মুসলিম রক্ত, মুসলিমদের এত
মরতে দিতে পারি না, এতে আমার অন্যায় হচ্ছে, আমার একটা দুর্গ জয়ের জন্য এত বেশি মুসলিম রক্ত ঝরবে সেটা আমি করতে পারবো না। দিয়ে হঠাৎ করে যখন যুদ্ধ চলছে, হয়তো আর কিছুদিন করলে হয়তো জিতেও যেত, দড়াম করে যুদ্ধ বন্ধ করে দিল। আচ্ছা, একটা কথা বলো, আর্মির কাজ কি? যুদ্ধ করা। ভাই যুদ্ধ করলে তো লোক মরবেই। তা এখানে হিন্দু রক্ত মুসলিম রক্ত কোথা থেকে আসছে? এখানে অ্যাটাক, তুমি এটা ভাবনি কি রামথাম্বরে অ্যাটাক করলে লোক মরবে? এটা তো ভেবেছিলে না কি আমি যে এই কাজটা করতে গেলে তো লোকজন মরবে, একজন না একজন তো মরবে। যুদ্ধ হলে লোক মরবে না? অবশ্যই মরবে। তাহলে আইদার এটা করতেই হতো না, আর যদি করতে হতো তাহলে পুরো কমপ্লিট করতে হতো। এবং বন্ধ করার প্রসেস কি? এটা কি এক্সকিউজ দিচ্ছে যে আই ক্যানট শেড সো মাচ মুসলিম ব্লাড ফর কনকারিং ওয়ান ফোর্ট। আমি একটা দুর্গ দখল করার জন্য এত পরিমাণ মুসলিমদের রক্ত ঝরাতে পারবো না। অদ্ভুত কনসেপ্ট। সেকেন্ড, কারা এলাহাবাদ? এই যে মালিক চাজ্জু, একটু আগে বলেছিলাম বলবানের জামাই, এ এলাহাবাদের গভর্নর ছিল, এই যে উত্তরপ্রদেশে। কারা? ঠিক আছে, এবার কি হলো, এই মালিক চাজ্জু কিন্তু বিদ্রোহ ঘোষণা করলো। প্রচুর নোবিলিটি এবং হিন্দু চিফস যারা ছিল তাদের সব একসাথে হয়ে শুধু বিদ্রোহ ঘোষণা করেনি, বিদ্রোহ ঘোষণা করেছে নিজের কয়েন ছাপানো শুরু করে দিয়েছে। মানে ওটাকে আলাদা দেশ হিসেবে কনসিডার করে নিয়েছো কি, গোটা এলাহাবাদ আমার এলাকা, আমার দেশ, আমি নিজস্ব কয়েন চালাবো এখানে। জালালউদ্দিন খিলজির কোনো কয়েন, মানে সেপারেট কারেন্সি। ভাবো, কোন স্টেট যদি নিজস্ব কারেন্সি শুরু করে দেয়, কি এটা সেপারেট কারেন্সি, তাহলে সে তো, তার তো টেন্ডেন্সি ভালো না, সে তো পুরোপুরি আজাদ হতে চাইছে, এরকম একটা মানসিকতা তার হলো। ঠিক, এবার ব্যাপার হচ্ছে এই কথা, এই সাহসটা কেন পাচ্ছে? বিভিন্ন লোক করেছে এরকম, কেন পাচ্ছে? কারণ জালালউদ্দিন খিলজি সেই ভয়টাই ক্রিয়েট করতে পারেনি। একটা কথা বারবার করে বলছি, দেখো, জঙ্গলের সব থেকে শক্তিশালী জন্তু হচ্ছে হাতি, জঙ্গলের সব থেকে ফাস্টেস্ট অ্যানিমাল হচ্ছে চিতা, জঙ্গলের সব থেকে ফেরোসিয়াস অ্যানিমাল হচ্ছে হাইনা, জঙ্গলের সব থেকে বিষধর জন্তু হচ্ছে কিং কোবরা, স্নেক। কিন্তু রাজা কিন্তু সিংহ, রাজা কিন্তু সিংহ। না হাতির মতো শক্তি আছে, না চিতার মতো স্পিড, না অন্য কোনো জন্তুর মতো অন্য কোনো কোয়ালিটি। সিংহ কি কারণে রাজা? অ্যাটিটিউড, যেটা অন্য কারোর ভেতর নেই, সেটা সিংহের ভেতরে আছে। বাঘ আর সিংহর ভেতরেও, সিংহ কেন রাজা? বিকজ সিংহ হ্যাজ সাম প্রিন্সিপলস, হি হ্যাজ an attitude of a king, they have their family. Now জালালউদ্দিন খিলজি সেই অ্যাটিটিউডটাই ছিল না ওনার ভেতরে, কি উনাকে দেখে লোকে ভয় পাবে। মাইট যেটাকে বলে, আকবর ক্রিয়েট করেছিল, অশোক ক্রিয়েট করেছিল, বলবন ক্রিয়েট করেছিল, জালালউদ্দিন খিলজি পারেননি করতে। আলাউদ্দিন খিলজি করেছিল, জালাল পারেননি। এবার মালিক চাজ্জু রিভোল্ট করে, দিল্লির দিকে রওনা হয় আর্মি ফার্মি নিয়ে। এই ঘটনা শুনে জালালউদ্দিন চমকে যায়। যাই হোক, খুব কষ্ট করে বিশাল বড় যুদ্ধ হয় বাদাউন ইউপিতে, এবং ফাইনালি খুব কষ্ট করে, মানে অনেক কষ্টের সাথে জালালকে, এই মালিক চাজ্জুকে হারানো হয়। আচ্ছা, অলরাইট, খেলায় হার জিত হয়, লোকে বিদ্রোহ করে, অন্য অনেক রাজার এগেন্স্টে অনেক লোক বিদ্রোহ করেছে। কিন্তু বিদ্রোহের পর তুমি কি করছো? বিদ্রোহের পর জালালউদ্দিন খিলজি মালিক চাজ্জুকে ডিনারে ইনভাইট করছে। अच्छा তুমি বলতে পারো স্যার, दुश्मन को अपने पास रखना चाहिए, बहुत अच्छी बात है, मगर क्षमा नहीं करना चाहिए, तुम ईश्वर तो हो नहीं सर, और फालतू में बनने की कोशिश कर रहे हो, मौका मिला ठोक दो। वाई यू आर कॉलिंग हिम फॉर अ डिनर? খেতে ডেকে খাইয়ে, মাথায় হাত বুলিয়ে বসে গল্প করা, মদ খাওয়া, হাসি ঠাট্টা করা,
এবং তাকে ক্ষমা করে দেওয়া কে করে, কার সাথে করছে? যে তোমায় মারতে চেয়েছিল তার সাথে। কন করতা ইয়ে? হ্যাঁ, দেখো এই ডিসিশনটা সাধারণ লোক হিসেবে ভালো, বাট ইটস এ ভেরি ব্যাড ডিসিশন ইন পলিটিক্স। কারণ তুমি একজন সুলতান, তোমার অ্যাকশনস উইল বি সিন বাই আদার্স। আমি যাই করি কেউ দেখবে না, জালালউদ্দিন খিলজি যা করে সবাই দেখবে। আমি স্যান্ডো গেঞ্জি পরে বাড়ি থেকে বেরিয়ে যাই, কেউ কিচ্ছু দেখতে যাবে না, ঠিক? বাট সিএম পিএম বা কোনো সেলিব্রিটি যদি এরকম করে বেরোয়, সবাই আলোচনা করবে না? অবশ্যই করবে, তাই না? একটা পোস্টের তো একটা ভ্যালু আছে। জালালউদ্দিন উচিত কি ছিল? চাজ্জুকে এমন ট্রিটমেন্ট দেওয়া কি অন্যান্য সবাই মেসেজ পেয়ে যায় কি যদি এই বিদ্রোহ করে তাহলে আমার এরকম অবস্থা হবে। তাহলে এরকম যদি করে তাহলে সবাই তো বলে বিদ্রোহ করি, চলো রাস্তাতে বসে ডিনার হয়ে যাবে আমার। একবার শুধু জালাল একটা স্ট্রং অ্যাকশন নেয়, যেটা না বলার নয়। ওই সিধি মওলা বলে একজন লোক ছিল, ইনি এর এগেনস্টে রিভোল্ট করেছিল, মৌলবী ছিল, তো তাকে শাস্তি দিয়েছিল। তাও কেন? এই বলেছিল না, ধার্মিক হয়ে গেছিল যে হ্যাঁ মৌলবী হয়ে এইভাবে এরকম করে কি করতে পারে, এটা করা উচিত না, এটা অ্যান্টি ইসলামিক, এসব কথাবার্তা বলে তাকে হত্যা করেছিল। এছাড়া যেখানে দরকার সেখানে করেনি, যেখানে দরকার নাই সেখানে করেছে। নেক্সট, মঙ্গল পলিসি। এখানে তো মানে আমি কি বলবো, আর আমি আমি যখন ইনাকে পড়াই বা পড়ি, প্রত্যেকবার অবাক হই ভাই, যে কি চলছে এখানে। এই যে মঙ্গল পলিসি, এই লোকটা ভয়ঙ্কর। আচ্ছা, মঙ্গলসরা কতটা ডেঞ্জারাস হয় জানো তো? কতটা মারাত্মক হয়? এদের থেকে আইদার তোমাকে দূরে থাকতে হবে, নাহলে এদের এমন টাইট দিতে হবে যাতে এরা আর কাউকে টাইট না দিতে পারে। কি হলো এখানে দেখো, মঙ্গলসরা অ্যাটাক করছে, ভাই তুই অ্যাটাক কর, টাইট টাইট একটা টাইপে তো হয়েছে, এই যে বললাম বয়স হয়ে গেছে, ক্ষমা করা শুরু করলো হঠাৎ, তাই না? কি প্রবলেম? কোন নেগোশিয়েট করা শুরু করলো, ক্ষমা করা শুরু করলো, রিটালিয়েশন করছেই না। কি করছে? মঙ্গলদের ক্ষমা করছে। আচ্ছা ক্ষমা করলি কর, ঠিক আছে, শত্রু আসছে অ্যাটাক করতে, তাকে যুদ্ধে না হারিয়ে তাকে ক্ষমা করে বাড়ির ভেতর নিয়ে আসছে, দিয়ে বলছে আজ থেকে আমার বাড়িতেই থাকবা তুমি, তোমার নতুন পরিচয় দিব আমি, তোমার আমি পিতা হয়ে যাব, তোমাকে আমি নতুন পরিচয় দেব। মঙ্গলদের মুসলিমে কনভার্ট করছে, ইসলামে কনভার্ট করছে, ভারতে থাকতে দিচ্ছে এবং নাম দিচ্ছে নিউ মুসলমান বা নাও মুসলিমস। কি মনে হয় এরা রিভোল্ট করবে না? করেওছে। সাইদ বংশ, সাইদ বংশ ফাউন্ডার খিজির খান, সাইদরা কারা? এরাই তো द मंगोल्स हु सेटल्ड इन इंडिया। भाई साहब क्यों करते हो ये काम? তাদের আবার ফ্রি রেশন দিচ্ছে, জমি দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে। ও ওর আইডিয়াই নাই যে হি ইজ ডুইং অ্যান ইন্টারন্যাশনাল ব্লান্ডার। এই সব জিনিস দেখে না আলাউদ্দিন খিলজি চমকে গেছিল, 440 ভোল্টের কারেন্ট লেগেছিল। কি কি চলছে ভাই, এ কে? চাচা তো নিজে যাবে যাবে, আমাদেরও प्राण बाचा हालात করে ছাড়বে। अलाउद्दीन खिलजी को इतना बड़ा शौक मिला, अलाउद्दीन खिलजी ने सोचा कि भाई साहब इसको तो हटवाना है, इसको हटवाना है सिंहासन से। मगर अलाउद्दीन खिलजी के पास ना पैसा था ना पावर था, बिकॉज अगर आपके पास पैसा नहीं है आप पावरफुल हो ही नहीं पाएंगे, और अगर आप पावरफुल हो तो आपके पास पैसा जरूर होगा। नाउ अलाउद्दीन खिलजी ने एक मास्टर प्लान बनाया, একটা মহাপরিকল্পনা তৈরি করে। কি করে জানো আলাউদ্দিন খিলজি? দেখো ওরা প্রথমেই দরকার টাকা, ভাই আসবে কিভাবে? দেখো মহারাষ্ট্র, আজকের ডেটে আমরা মহারাষ্ট্র বলি, অ্যানশিয়েন্ট নেম দেবগিরি।
নাও দেবগিরি অস্বাভাবিক বড়লোক একটি রাজ্য ছিল সাউথ ইন্ডিয়াতে, ডেকানে। রাজার নাম রামচন্দ্র, ক্যাপিটাল অফ যাদব বংশের রাজা রামচন্দ্র, অস্বাভাবিক বড়লোক ছিল। এবং আলাউদ্দিন জানতো কি যদি কোনোভাবে আমি দেবগিরি দখল করতে পারি, যে পরিমাণ পয়সা এক ঝটকায় আমি পাবো, সেই পরিমাণ পয়সা কিন্তু আমি মানে ও পয়সা গুণে শেষ করতে পারবো না, আর ওই পয়সা আমার কাজে লাগবে যদি আমাকে রাজা হতে হয়। তো আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজির পারমিশন ছাড়া, যেহেতু জালাল রাজা, তো তুমি কোথাও অ্যাটাক করছো, তো উনার তো পারমিশন নেবে, দেবগিরিতে অনুপ্রবেশ করে। কিভাবে? দেখো, আলাউদ্দিন খিলজি যেহেতু জানতো কি রামচন্দ্রর যে পরিমাণ পাওয়ার আছে না, আলাউদ্দিন খিলজি কিন্তু ডাইরেক্ট যুদ্ধে জিততেই পারবে না। তো কি করে, 8,000 বেস্ট হর্সম্যান চুজ করে, বেস্ট দিয়ে দেবগিরির কাছে পৌঁছয়। দিয়ে আলাউদ্দিন খিলজি খুব কিছু অল্প হর্সম্যান মানে ঘোড়ার কোর সৈন্যদের নিয়ে বাকিদের বলো তোমরা দেবগিরির বাইরে থাকবে, যখন আমি সিগন্যাল দেবো তখন ঢুকবে। দিয়ে দেবগিরির ভেতরে ঢোকে, ভেতরে সিকিউরিটি গার্ড আটকায়, বলে আমি আলাউদ্দিন খিলজি, আমি দেখতে এসছি আপনার এত সুন্দর যে জায়গাটা, আমার জাস্ট একবার দেখতে এসছি কত সুন্দর ভেতর থেকে, বাইরে থেকে দেখছিলাম দারুণ লাগছিল দেখতে, তো এই ভেতর থেকে কতটা সুন্দর সেটা দেখার জন্য এসছি। এবং রামচন্দ্র বলে অবশ্যই আসুন, আপনি আমার অতিথি, ভারত অতিথি দেব ভাবা, আপনি আমার অতিথি, আপনি অবশ্যই আসুন। এবং ভেতরে অ্যালাউ করে আলাউদ্দিন খিলজিকে। যখন আলাউদ্দিন খিলজি ভেতরে ঢোকে, বসে, খাওয়া দাওয়া করে, রেস্ট করে, ফ্রেশ হয়, এনজয় করে, দিয়ে রাইট মোমেন্টে রাত্রিবেলা হঠাৎ করে সারপ্রাইজ অ্যাটাক করে এবং দেবগিরির গেটগুলো খুলে দেয় এবং বাইরের 8,000 ঘোর সৈন্য হঠাৎ করে ফোর্টের গেট দিয়ে ঢুকে যায়, দিয়ে গোটা দেবগিরি লুট করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। नाउ अगर आपको लगता है ये सही या गलत, मैं तो कहूंगा सर बशर्ते गलत काम है, मगर लोग कहते हैं ना एवरीथिंग इज फेयर इन लव एंड वार, आई डोंट बिलीव इट, मगर कुछ लोग तो जरूर बिलीव करते हैं। তো যাই হোক, দেবগিরি দখল হয় এবং ফাইনালি আলাউদ্দিনের কাছে সেই পয়সাটা চলে আসে, যে পয়সাটা আলাউদ্দিন খিলজি চাইছিল আলাউদ্দিন খিলজির কাছে থাক। নাও এইবার এইখান থেকে আমি বলি কি আলাউদ্দিন খিলজি ইজ দ্য ফার্স্ট রুলার অফ মিডিয়েভাল ইন্ডিয়া, প্রথম মধ্যযুগের রাজা যে সাউথ ইন্ডিয়া অ্যাটাক করে। কোশ্চেন আসে পরীক্ষাতে, মধ্যযুগের কোন রাজা প্রথম সাউথ ইন্ডিয়া অ্যাটাক করে, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। এইবার দেখো, আলাউদ্দিন খিলজি যেহেতু একটা অন্যায় করেছে, যেহেতু জালালের পারমিশন না নিয়ে কাজ করেছে, আর আর্মিতে একটা রুল হচ্ছে তুমি ঠিক করো কি ভুল করো, যদি তুমি অর্ডার ক্যারি আউট না করো তাহলে ভাই তোমার সব থেকে বড় পানিশমেন্ট কিন্তু দেওয়া হবে, কোর্ট মার্শাল হয়ে যাবে। তো আলাউদ্দিন খিলজি একটা চিঠি লেখে ওর এক ভাইকে, যার নাম হচ্ছে আলমাস বেগ, বলে আমি চাচাকে ফেস করতে পারছি না, তুমি একটু চাচার সাথে কথা বলবে, একটু কাইন্ডলি বলো কি আমি দেবগিরি ওনার জন্যই লুট করেছি, আমি সমস্ত সম্পত্তি ওনাকে সারেন্ডার করে দেবো দেবগিরি লুটের, আমি ওনার সাথে একটু দেখা করতে চাইছি, তাই ওনাকে আমি রিকোয়েস্ট করছি কি উনি অন্তত আমার সাথে এসে মানিকপুরে, এলাহাবাদের কাছে একটা জায়গা মানিকপুরে আমার সাথে মিট করুক, আমি সবকিছু চাচাকে বলে ক্ষমা প্রার্থনা করছি চাচার সাথে। এই চিঠিটা যখন जलालुद्दीन खिलजी का जब पहुंच है, जलालुद्दीन खिलजी इमोशनल हो जाते हैं और he directly goes and meet with Alauddin Khilji all alone in spite of multiple security warnings by his bodyguards। বারবার করে বলেছিল জালালউদ্দিন খিলজিকে, স্যার আপনি একা যাবেন না, আলাউদ্দিনের টেন্ডেন্সি নিয়ে আমাদের ডাউট আছে, প্লিজ আপনি একা যাবেন না, এইভাবে হঠাৎ করে হতে পারে আপনাকে হত্যা করে দিতে পারে। জালাল সেড আরে না না করবে না, ওই জন্য ক্লাসের শুরুতেই বলেছিলাম কি তুমি ভালো হতে পারো কিন্তু তুমি এটা এতটা ভালো নয়।
जाते हैं अलाउद्दीन खिलजी मानिकपुर। अलाउद्दीन खिलजिর সাথে দেখা করে। अलाउद्दीन खिलजी চাচাকে দেখে, দিয়ে ওই পয়েন্ট অফ টাইমেই তোমরা পদ্মাবত ফিল্মটা যদি দেখো সেখানেও তোমরা জানতে পারবে কি ওই পয়েন্ট অফ টাইমেই জালালউদ্দিন আলাউদ্দিনকে মালিক কাফুরকে গিফট করে, যে স্লেভ ছিল মালিক কাফুর। তো ঘটনাটা কি হয় বলছি। আলাউদ্দিন খিলজি জালালউদ্দিনের কাছে যায়, জালালকে জড়িয়ে ধরে চাচা বলে, করে চাকুটা বার করে ওর চাচার পিঠে ঢোকায়, কিলড হিম, ব্যাক স্ট্যাবড হিম, কিলড হিম ফ্রম ব্যাক। তখন অবাক হয়ে যায় জালালউদ্দিন, বাট ইট ওয়াজ টু লেট। It was too late, and finally জালালকে ব্যাকস্ট্যাপ করে and জালালকে মেরে ফেলে। শুধু তাই নয়, আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন খিলজির যতগুলো অ্যাটেন্ডেন্স ছিল প্রত্যেককে মেরে ফেলেছিল, প্রত্যেককে। अलाउद्दीन जलाले समस्त नोबल, समस्त अटेंडेंस, सबको मार डाला और सबका डेड बॉडी रिवर पे, नदी पे फेंक दिया। और सिर्फ फेंका नहीं, सुनो और क्या किया। कितना इंसान कितना गंदा और वायलेंट हो सकता है मैं आपको बता रहा हूं। अलाउद्दीन खिलजी ने अपना चाचा का सर काटा, ठीक है। सर काटने के बाद उस सर को बल्लो में डगाए, माथाटाके ढोकाए, দিয়ে গোটা इलाहाबाद मार्च करा स्टार्ट करे। तो इसके बाद बहुत बहुत दर्दनाक काम हुआ জালালউদ্দিন খিলজি के साथ। तो যাই হোক, আমি আর এই সব জিনিসে যাচ্ছি না, কারণ इट्स अच्छी बात नहीं है तो कैसे बात कर सकते हैं। তো ব্যাপারটা এরকম হয় কি, এরকম করে বল্লমটা নিয়ে না, মানে এরকম করে মানে উনার যে বডি সেটা নিয়ে ঘোরানো হয় গোটা আওয়াধ, কারা, মানিকপুর সব জায়গাতে ঘোরানো হয়। এই জিনিসটা না খুব খুব ভায়োলেন্ট একটা জিনিস, এটা ঠিক নয়, এটা ভালো জিনিস নয় ভাই। সেও তো রাজা ছিল না, সে কি দোষ করেছিল? तुम्हें ट्रस्ट किया, ये गलती था। एंड दिस इज हाउ on 20th July 1296 আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসে এবং নিজেকে সুলতান হিসেবে ডিক্লেয়ার করে। তো এই ছিল আলাউদ্দিন খিলজির, জালালউদ্দিন খিলজির গল্প। খুব, ওই জন্য আমি বলেছিলাম কি ক্ষমা করা ভালো জিনিস, কিন্তু চোখ বন্ধ করে না, চোখ খুলে। যাই হোক, আশা করি জালালউদ্দিনের ফুল এপিসোডটা আমাদের আজকে কমপ্লিট হলো। আমরা নেক্সট আসবো এটার পার্ট 2 নিয়ে, অ্যান্ড তারপর পার্ট 3 নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি আমাদের ক্লাস পছন্দ হয়, ভালো লাগে, প্লিজ কমেন্ট করো, প্লিজ জানাও যে তোমরা কেমন এনজয় করছো ক্লাসেস, বা তোমাদের যদি অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে। আর একটা জিনিস লাস্ট কনক্লুড করার আগে বলে দিই, এবিসির অ্যাডভান্স কোর্স অ্যান্ড ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে। যারা আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা কম্বাইন্ড সিজিএল, রেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ধরনের বিভিন্ন পরীক্ষাতে জয়েন করতে চাইছো, জাস্ট এবিসি নাম্বারসগুলোই কল করো, নিচে নাম্বার দেখতে পাবে তোমরা ভিডিওতে। গিভ আস আ কল করে ফ্রি ডেমো ক্লাসে রেজিস্ট্রেশন করো, আগে ফ্রি ক্লাস করে দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলেই তুমি তোমাদের জার্নি এবিসির সাথে শুরু করতে পারো। আর লাস্ট আর একটা কথা বলি, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা তুমি জয়েন করতে পারো। এবিসির অ্যাপ্লিকেশন সব থেকে ভালো, তোমরা গুগল প্লে স্টোরে চলে যাও, এবিসি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, সমস্ত কিছু আছে। কোনো কিছু অসুবিধা হলে আমাদের ফোন করে নেবে, স্যার এটা দরকার, স্যার ওটা দরকার, এবিসি টিম থেকে তোমাকে হেল্প করে দেবে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম প্রচুর আপডেটস তোমরা পেতে থাকবে। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে আবার সামনের দিন।